to Didi #1 Season 8, co-powered by Vival Body Wash, Sunfeed Smiley Light এবং Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Oil. অনেক কঠিন পরিস্থিতিকে অগ্রাহ্য করে অনেক গণ্ডি টপকে দিদিরা আজ এগিয়ে যাচ্ছেন ঝড়ের বেগে। দিদিরা লড়তে জানে, পড়ে গিয়েও উঠতে জানে, সবার সঙ্গে পাল্লা দিয়ে চলতে জানে, মাথা উঁচু করে বাঁচতে জানে। এই রকম দিদিদের কথা আপনারা শোনেন প্রতি পর্বে। আজকের পর্ব ঠিক সেই রকমই। উপস্থিত হচ্ছেন 4 জন দিদি। আসুন প্লিজ। প্রথমে আছেন মিত্রানী রায়চৌধুরী। নমস্কার দিদি, বিরাটি থেকে এসেছি। আমি পেশায় একজন শিক্ষিকা। এছাড়া আমি নতুন একটি স্কুল চালু করেছি, কিন্ডারগার্টেন স্কুল, যেখানে লোয়ার নার্সারি থেকে 5 পর্যন্ত আছে। আমি একজন সিঙ্গেল মাদার, একা হাতে এত কিছু কিভাবে চালাচ্ছি সেই সামলাচ্ছি, গল্পটাই আপনার সাথে করব। ভেরি গুড, গল্প শুনবো তোমার মিত্রানী। মনিদীপা সাহা। নমস্কার দিদি, আমি বাঘাযতীন থেকে এসেছি। একটা অন্ধকার রাতের থেকেও বেশি একটা অন্ধকার দিন কিভাবে আমার জীবনটাকে পরিবর্তন করে দিল সেই গল্পই আজকে আমি তোমার সাথে করতে এসেছি। শুনবো তোমার গল্প। মনিদীপা। লক্ষ্মীনাগ। নমস্কার, আমি রচনাই বলবো। একদম। আমার থেকে অনেক ছোট। নিশ্চয়ই। আমি হিনমোটর থেকে এসেছি। আমি একজন মা, কিন্তু আমি একজনের মা না, আমি বহু সন্তানের মা। তারা সবার থেকে একটু স্পেশাল। সেই গল্প করতে আজকে তোমার সাথে আমি এসেছি। শুনবো আপনার সব গল্প। লক্ষ্মী। দীপালি হালদার। নমস্কার দিদি, আমি বনগাঁ গোপালনগর থেকে এসেছি। ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে বিজনেস করি, কিভাবে নিজের পায়ে দাঁড়িয়েছি সেই গল্পই করতে এসেছি। ভারত বাংলাদেশের ব্যবসা। হ্যাঁ দিদি। বাহ, ব্যবসা গল্প শুনতে হবে তো। হ্যাঁ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেভে জয়তে। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো আমি মিত্রানীদির সাথে। বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত। হ্যাঁ, একটু শুনি কাজগুলোর ব্যাপারে। ছোটবেলাটা খুব ভালোই কেটেছিল। বাবা মার 2 সন্তানের মধ্যে প্রথম সন্তান আমি। বাবা চাকরি করতেন, স্কুল কলেজ সবই ভালো কেটেছে। তারপরে লাভ ম্যারেজ হয়, নিজে দেখে পছন্দ করে বাড়ির অমতে গিয়ে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম জীবনটা খুব ভালো কাটবে। যদিও আর্থসামাজিক অবস্থা আমার দুটো ফ্যামিলির এক ছিল না বলে আমার বাবা মা এই সম্পর্কটাকে মেনে নিতে পারেননি। তারা অনেকবার বারণ করেছিলেন, কিন্তু আমার কাছে মানুষের মূল্যটা অনেক বেশি হয়ে গিয়েছিল। যে মানুষটিকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই কেয়ারিং, সেই পার্সোনালিটি যে যার মধ্যে দেখেছিলাম, বিয়ের পর আস্তে আস্তে সেটা বদলে যেতে থাকলো ছবিটা। বিয়ের পরই জানুয়ারি মাসে বিয়ে হয়, মার্চে আমি কনসিভ করে যাই আমার মেয়ের। সেই একটা বছর ভীষণ খারাপ কেটেছে দিদি। চোখের সামনে ভালোবাসার মানুষটার এই পরিবর্তন মেনে নেওয়া যায় দিদি, বুঝতে পারছিলাম না। মানে বিয়ের আগে সবাই বলতো যে হয়তো তোর ফ্যামিলির টাকা পয়সা এটাই ওর কাছে ম্যাটার করে, কিন্তু দীর্ঘ 12 বছরের কোর্টশিপ ছিল আমাদের। 12 বছর পরে বিয়ে করেছিলে? 12 বছরের কোর্টশিপে কোনোদিন সেটা বুঝিনি। অল টুগেদার চেঞ্জ, পুরো ডিফারেন্ট। বিয়ের পর দেখলাম আস্তে আস্তে সেই কর্মঠ মানুষটা কিভাবে কুঁড়েতে পরিণত হলো। আমি তখন স্কুল টিচার ছিলাম, পেশায় শিক্ষিকা। আমি অনেকদিন আগে থেকেই, বিগত 16-17 বছর ধরে আমি এই প্রফেশনে আছি। আমার প্রচুর ব্যাচ চলতো দিদি। স্কুলে আমি ছিলাম শিক্ষিকা হিসেবে, কিন্তু আমার মেন আর্নিংটা ছিল আমার টিউশন ব্যাচ। প্রচুর স্টুডেন্ট পড়তো আমার কাছে, এবং ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমার সেই জায়গায় পপুলেশন তৈরি হয় খুব ভালো। আমার একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল, সবাই খুব ভালোবেসে পড়তো, আমি প্রচুর টাকা ইনকাম করতাম। এবার সেটা হয়তো ওর মনে হলো যে আমি যখন ইনকাম করছি ও বসে বসে খেতেই পারে। আস্তে আস্তে হলো কি, বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম দিদি, অনেক সেলফ কাউন্সেলিং করেছি, অনেক বন্ধু বান্ধব, ওয়েল উইশার যারা, তারাও বুঝিয়েছে। তখন বাড়িতে বলতে পারিনি, কারণ মনে হয়েছে একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, কি করে আবার ফিরে আসবো, কি করে বলবো। স্ট্রাগল করছিলাম। এইভাবে করতে করতে 8টা বছর কেটে গেছে। 8 বছর স্ট্রাগল 8 করেছো? বছর বিয়ের পরে, কিন্তু সমস্যার কোনো সুরাহা তো হয়নি। দিন দিন করে পরিস্থিতিটা খুব ডিটোরিয়েট হতে থাকে। মানে ও ভীষণভাবে নেশা করতে থাকে, রোজগারপাতি কিচ্ছু করে না। মেয়ের খরচ তো দূরের কথা, কখনো জিজ্ঞাসা করেনি যে মেয়ের কি লাগবে বা তোমার কি লাগবে। লোকলৌকিকতা, ফ্ল্যাটের রেন্ট, সমস্ত কিছু দিদি একা হাতে করেছি। এইভাবে চলতে চলতে একটা সময় খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দিইনি। মানে আমার লাইফে পলিসি হচ্ছে নেভার গিভ আপ। হারার আগে হেরে যেতে রাজি নই আমি, শেষ অবধি ফাইট করব। আর একটা ফেস লসেরও ব্যাপার ছিল, কিভাবে গিয়ে বলবো।
সেক্ষেত্রে লাইফটাকে চ্যারিটি করে ফেলেছিলাম। তো এই 8 বছর যতদিন বরের সাথে ছিল, বাবা মার সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, বাবা মা বিয়ের পরের দিন মেনে নিয়েছেন। শুধু আমাকে নয়, আমার হাজবেন্ডকে ওয়েল অ্যাকসেপ্ট হয়ে গিয়েছিল আমার ফ্যামিলিতে। এরকমও আছে আমার পরিবারের আমার থেকে বেশি তাকে ভালোবেসে ফেলেছিল তার ব্যবহারিক গুণে। এরকম চলছিল, চলতে চলতে 8 বছরের মাথায় গিয়ে দিদি পারলাম না। মনে হচ্ছিল এইভাবে জীবন চলতে পারে না। আর সব থেকে বড় কথা, মেয়ে বড় হচ্ছে, মেয়ে এই প্রবলেমটা ফেস করতে শুরু করলো। সে দেখছে বাড়িতে বাবা মার মধ্যে রেগুলার অশান্তি, তাকেও ফেস করতে হচ্ছে। সেই জায়গাটায় থাকতে চাইছিল না সে। আমার মা, আমার বাবা, বোনের কাছে আমার বাপের বাড়িতেই থাকতো, পাশাপাশি আমার মানে একই জোনের মধ্যে। সেইভাবে চলতে চলতে কিন্তু আর পারছিলাম না দিদি, কারণ রাস্তায় এরকম যখন বেরোতাম, এরকমও দিন গেছে আমাকে শুনতে হচ্ছে চিটিং বাজের বউ যাচ্ছে, ওয়ারাজ আমি একটা পয়সাও কারোর থেকে নিইনি, কিন্তু বাজারে লক্ষাধিক টাকার উপর দেনা। আমি যেদিনকে ডিসিশন নিলাম আর পারছি না, কারণ নিজের লাইফ চালাতে গিয়ে লৌকিকতা সমস্ত করতে গিয়ে মানে আমি দিনের শেষে জিরো ব্যালেন্সে রান করছি। ঠিক আছে, শুরু হলো জীবন যুদ্ধের লড়াই। ফিরে তো এলাম, কিন্তু তখনও বাবা মাকে বলতে পারিনি যেটা পার্মানেন্টলি আমি ফিরে এলাম। ইন বিটুইন আমার বোনের বিয়ে হয়ে যাওয়াতে, আমার বোনের একটু দূরে বিয়ে হয়েছে সায়েন্স সিটির কাছাকাছি, আর আমি বিরাটিতেই লোকাল বলে ব্যাপারটা এরকম হলো যে বাবা মার জন্য, আমার নিজের বাচ্চার জন্য ওই যাওয়া আসা থাকা এরকম চলতো। ওই সময় শুরু হলো লড়াই। সে তো ব্যক্তিগত জীবনে আমার টালমাটাল অবস্থা, আমার প্রফেশনাল লাইফটাও হ্যাম্পার হতে শুরু করলো। যে স্কুলে আমি চাকরি করতাম দিদি, ওটা ছিল একটা প্রাইভেট স্কুল। এবার তাদের মালিকানা সত্ত্বে স্কুলটাও বন্ধ হয়ে যাওয়ার মুখে। এবার স্কুল যদি বন্ধ হয়ে যায় দিদি, তার ডিরেক্ট এফেক্ট গিয়ে পড়বে আমার প্রফেশনে। কি করব বুঝতে পারছি না। প্রাইভেট টিউশন তো প্রচুর চলছে, কিন্তু তার পাশাপাশি চলছে কি, গার্জেনরা খুব ওয়ারিড। সেরকম একটা সময় ডিসিশন নিলাম স্কুল থেকে বেরিয়ে এসে যদি কিছু একটা করা যায়। আমার ওই স্কুলেরই কিছু গার্জেন তারা বললো, দিদি কিছু করুন না, আমরা আপনার পাশে আছি। ঠিক এই সময় দিদি জাস্ট 3টে দিনের মধ্যে আমি একটা জায়গা পেয়ে গেলাম স্কুল করার মতন। জায়গা বলতে শুধু নিচে মেঝেটা, ফ্লোরটা রয়েছে আর ছাদটা রয়েছে, আর বাকি কিছু নেই, কিন্তু ওটাকেও আমাকে রেন্ট করতে হবে। বাড়িওয়ালা যিনি, তিনি বললেন হয় তুমি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করো, আদারওয়াইজ তুমি নিজে বানিয়ে নাও, আমি তোমায় জায়গাটা দিচ্ছি। এই সময়ও আমি ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট পেলাম। সাপোর্ট বলতে কি, আমার খুব বড় ফ্যামিলি, আমি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মেয়ে। সেই ক্ষেত্রে আমার এক্সটেন্ডেড ফ্যামিলিও প্রচুর। এরকম তাদের মধ্যেও কেউ কেউ আছে, আমার বোনের হাজব্যান্ড এরকম রিলেশনে, সে কন্ট্রাক্টর, তাকে কিছু টাকা অ্যাডভান্স করে সে আমাকে কনস্ট্রাকশনটা করে দিল। এভাবে দিদি চলা শুরু। সেই গার্জেনরা আজও আমার পাশে আছে, কিন্তু এই যে সফলতার পর্যায়, এর মাঝখানে অনেক কালো অন্ধকারের অতীত আছে দিদি, সেটাকে ওভারকাম করতে খুব কষ্ট করতে হয়েছে। বেরিয়ে আসাটা কি খুব সহজ ছিল? একদমই সহজ ছিল না দিদি। প্রথমত তো লোকে কি বলবে, বাবা মাকে একবার ফেস লস করিয়ে বেরোলাম, আবার বাবা মাকে ফেস লস করাবো, সেটাও আমার জন্য খুব খারাপ লাগতো দিদি, কিন্তু কখনো হেরে পড়িনি। কারণ আমি যদি ওই সময় গিভ আপ করতাম, ডাইরেক্ট এফেক্ট গিয়ে পড়তো আমার মেয়ের ওপর, আমার বাবা মার ওপরেও। ভগবানের আশীর্বাদে আজকে কোথাও একটু শুরু করেছি। আর আমার খুব ইচ্ছে ছিল দিদি, এমন কিছু কাজ করব যেখানে আমরা মেয়েরা কিছু একটু করতে পারি, একটু স্বাধীন হতে পারি। হয়তো 700-800 টাকার পকেট মানিটা বড় কথা নয়, কিন্তু ওই টাকাটা হচ্ছে আমার স্বাধীন রোজগার, আমার একটা কনফিডেন্স। আমার স্কুলে যে যে টিচার আছেন, শিক্ষিকা, তারা ম্যাক্সিমামই সেলফ ডিপেন্ডেন্ট এবং তারা সেপারেটেড মাদার, সিঙ্গল মাদার হয়ে যারা তাদের ছেলে মেয়েকে মানুষ করছে, সংসার চালাচ্ছে। সেই তাদের জীবনযাত্রায় আমার সামান্যতম হেল্পও যদি তাদের জন্য অনেক কাজের হয়ে থাকে, আমি সেটুকুও করতে চাই। এটার পাশাপাশি স্কুলটা 2 বছর রান করছে, 2 বছর হয়েছে, 3 বছরে পড়বে। একা দাঁড়াওনি, তার সাথে আরো অনেক মানুষকে দাঁড় করিয়েছে। আমি মনে করি ভগবান কারুকে মিডিয়াম করে কিছু করায়, আমি কিচ্ছু করিনি, কিন্তু আমি মিডিয়াম হয়ে করতে পেরেছি দিদি, আমি ব্লেসড এটার জন্য। আরেকটা জিনিস দিদি, প্রত্যেকটা বছর প্রতিটা ক্লাসে আমি চাই একটা করে বাচ্চাকে ফ্রি অফ কস্ট পড়াতে। কোনো দুস্থ বাচ্চা যে পড়াশুনো করতে গেলে যে মিনিমাম খরচটুকু তার হয়, হয়তো সেটা সে অ্যারেঞ্জ করে উঠতে পারছে না, আমি চাই সে আমার কাছে আসুক, আমি তাকে সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবো, কারণ আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় এসেছি। এখন কত স্টুডেন্ট? আমার এখন 150-র কাছাকাছি স্টুডেন্ট আছে দিদি। খুব ভালো, ভেরি গুড। মিতালি, আশীর্বাদ করো দিদি যেন আরো এগোতে পারি। মেয়ে কত বড় হলো? মেয়ে দিদি 6-এ পড়ে এসছে। মেয়েকে ভালো স্কুলিং দিয়েছি দিদি, চেষ্টা করেছি ভালো করে মানুষ করার। আমি চাইও ভালোভাবে মানুষ হোক, যাতে ও বলতে পারে আমি মায়ের মেয়ে। ও ভালো ব্রেন আছে দিদি, ওর জন্যই আরো বেরিয়ে আসা। যে পয়সাটা আমি অন্যদিকে নষ্ট করছি, যদি ওর পেছনে আমি খরচ করি, হয়তো ও শাইন করবে। আর দিদি, কন্যাদায়গ্রস্ত পিতাকে দান করে আমার মনে হয় আমরা বিশেষ কিছু উপকার করতে পারবো না, কিন্তু শিক্ষাটা যদি আমরা দিতে পারি প্রত্যেককে, শিক্ষিত হলে মানুষ কিছু উপার্জন করে নেবে দিদি। একদম। এইভাবে বোধহয় আমরা কিছু সমাজের উপকার করতে পারবো।
তোমার এই যে ভালো চিন্তা এবং মানুষের পাশে দাঁড়ানোর যে একটা স্বপ্ন, এটাই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে চিত্রাণী। একটা কথা আছে, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। একদম দিদি। মিত্রাণী গল্প শুনে সেই কথাটাই আজ মনে পড়ে গেল। কত প্রবলেম, ঝড় ঝাপটা সব কিছু অতিক্রম করে আজকে মিত্রাণী হাসছে। এবং শুধু একা নয়, সঙ্গে নিয়ে যাচ্ছে বিভিন্ন সমাজের লোকজনকে এগিয়ে। ভালো থেকো মিত্রাণী, জীবনে এইভাবে এগিয়ে যাও। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। ফুচকা খেতে হবে, কে কত বেশি খেতে পারো। টাইম 30 সেকেন্ডস। যে সব থেকে বেশি ফুচকা খাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে মিত্রাণী। স্টার্ট। মিত্রাণী 15টা ফুচকা খেয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash, Sunfeast Smiley Light এবং Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive. মনোদীপার সাথে কথা বলবো। অন্ধকার রাতের থেকেও একটি অন্ধকার দিন তুমি দেখেছো। আমি আমার বাবা মায়ের একটা মাত্রই মেয়ে। আমার বাবা গেজেটেড অফিসার ছিলেন, তো বাবার কাজের সূত্রেই আমি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ঘুরেছি। তো যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার ঠাকুমার ইচ্ছাতে বাবা ট্রান্সফার নিয়ে আমাদের কৃষ্ণনগরে চলে আসে, ওখানেই বাড়ি করে থাকতে শুরু করি। ওখানে আমি ক্লাস 8 থেকে 12 অবধি পড়েছি। তারপরে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে বহরমপুরে চলে যাই, ওখানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। ওখান থেকে একটা চাকরি নিয়ে আমি দুর্গাপুরে যাই। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি কলেজে পড়াবো, সেই জন্য আমি চাকরি করার সাথে সাথেই আমি আবার আমার এমটেকের জন্য প্রিপারেশন শুরু করি। তো 2 বছরের মাথায় গিয়ে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাই। তখন আবার কৃষ্ণনগরে চলে আসি বাবা মায়ের কাছে। এবার যেহেতু আমি ইউনিভার্সিটিতে কোনো হোস্টেল ফ্যাসিলিটি পাইনি, তাই জন্য আমি কৃষ্ণনগর থেকে যাদবপুরে আমি ডেলি প্যাসেঞ্জারি করে পড়াশোনা শুরু করি। সেই সময় আমার মার অবস্থা ডিটোরিয়েট করতে থাকে, মার শারীরিক কন্ডিশন আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। সেই জন্য অনেক সকালে উঠে আমি বাড়ির অনেক কিছু করে তারপরে সকাল 7টা ট্রেন ধরতাম, ধরে যাদবপুরে আসতাম, সারাদিন ক্লাস করে আবার ফিরতাম। মানে আমার পড়াশোনা ওই ট্রেনের ভেতরেই ছিল দিদি। তো এইভাবেই তাও চলে যাচ্ছিল। এর মধ্যে 2012 সালে আমার মায়ের কনভালশন শুরু হয়। সেই সময় থেকে মা আরও ডিটোরিয়েট শুরু করে মায়ের শরীর। ডিসেম্বর মাসে 2012 মা মানে এতটাই হাড়গুলো ক্ষয়ে গেছিলো অস্টিওপোরোসিস আর অস্টিওআর্থ্রাইটিস থেকে, যে মায়ের হাঁচি দিতে গিয়ে পায়ের গোড়ালি ভেঙে যায়। মায়ের অপারেশন হয়। অনেকদিন ভর্তি থাকার পর মাকে আমরা কলকাতাতে আমার দিদার বাড়ি বরানগরে সেখানে শিফট করেছি। কিন্তু দিদি আমাকে কৃষ্ণনগরে থাকতেই হতো, কারণ আমার যাদবপুরে পড়াশোনাটা চলছিল, সেই সঙ্গে আমি একটা পার্ট টাইম চাকরিতেও ঢুকেছিলাম কৃষ্ণনগরেই। এইবার 2013 সালে সেই দিনটা আসে, যেটা একটা রাতের থেকেও অনেক বেশি কালো আর ভয়ঙ্কর ছিল। কারণ দিদি সেই দিন সকালবেলা উঠে, আর অন্য দিনের মতোই উঠেছি, উঠে আমি যখন বাবার ঘরে যাই, গিয়ে আমি বাবাকে সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে, সেই অবস্থায় বাবাকে আমি দেখি। এখনো আমরা কেউই জানি না, কেউ বুঝতেও পারিনি কেন বাবা এটা করলো। মেবি সেটা ডিপ্রেশন থেকে হতে পারে, যে ডিপ্রেশন, কারণ মা আর আমাকে ছাড়া বাবা কোনোদিন একা থাকেনি। তো এতদিন ধরে মা যে কলকাতায় আছে প্রায় 3-4 মাসের ওপরে, বাবা একা একা কৃষ্ণনগরে অফিস থেকে ফিরে ফাঁকা বাড়ি দেখতে পাচ্ছে না। আমারও দিদি যাদবপুর থেকে ফিরতে রাত হয়ে যায়, পড়াশোনা একা হয়ে গেছিল। সেই যে একাকিত্বটা বাবা মেনে নিতে পারছিল না। যেহেতু বাবার সুইসাইডাল ডেথ ছিল, তাই জন্য 3 দিনের কাজ হয়ে আমার মানি মেসমণি আমাকে আর মাকে নিয়ে আবার কলকাতায় ফিরে আসে, আমার দিদার কাছে রাখে। এবার যেহেতু আমি কলকাতায় থাকতে শুরু করি মাকে নিয়ে দিদার কাছে, আমাকে কৃষ্ণনগরে রোজ আসতে হয়, কারণ সব কিছুই কৃষ্ণনগরে। বাবার অফিসও কৃষ্ণনগরে, ব্যাংকের সমস্ত কিছুও কৃষ্ণনগরে। মায়ের সমস্ত রেসপন্সিবিলিটি আমার কাছে চলে এসছে। তার সাথে আমি যেহেতু দিদার বাড়িতে আছি, সেই সাংসারিক দায়িত্বটাও আছে আমার।
অর্থনৈতিক দিকটাও দেখতে হবে, মায়ের এতটা খরচ সব কিছু আমাকে সামলাতে হবে। তখন আমি এবার নিজের জন্য ভাবতে শুরু করি যে একটা চাকরি আমাকে করতে হবে। তখন আমি বাবার অফিসে গিয়ে যোগাযোগ করি, তাদের সাথে আলোচনা করি কি করা যায়। তারা আমাকে এই দপ্তর থেকে ওই দপ্তর, ওই দপ্তর থেকে সেই দপ্তর পাঠাতে থাকে। আমি সব জায়গায় ঘোরাঘুরি করে দিদি করতে করতে 2015 সালে গিয়ে আমি সুযোগটা পাই। এখন আমি বাবার চাকরিটা পেয়েছি দিদি। হ্যাঁ, দিয়ে আমি এখন বেলগাছায় পোস্টেড আছি, ক্লারিক্যাল কাজ করতে হয় দিদি এখন। তো অর্থনৈতিকভাবে এখন আমি একটু ভালো আছি। আর এইসবের পাশাপাশি দিদি মা তো যেহেতু বাবা মারা গেছিলো, সাইকিয়াট্রিক প্রবলেম হয়ে গেছিলো, মা ভীষণভাবে ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে মাকে বের করা, মার সঙ্গে থাকা, মানে মা তো এখন আমার চোখ দিয়ে সমস্ত কিছু দেখছে বা আমার কাছ থেকে সব কিছু শুনছে, শুনে বুঝতে পারছে। এখন মায়ের বিছানাটাই দিদি, মায়ের বেডরুম, বাথরুম, এখনো কিচেন সব হাঁটাচলা কিছু করতে না। পারে না? মা এই 7 বছর ধরে বেড রিডেন দিদি। কিন্তু তোমরা তো ট্রিটমেন্ট করিয়েছো, অপারেশন হয়েছে। অপারেশন হয়েছে দিদি, কিন্তু ভালো হচ্ছিল, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছিল। কিন্তু শকটা পেয়ে মায়ের 3 বার পর পর এমন কনভালশন হলো, একেবারেই বেড রিডেন হয়ে গেল। কথা বলতে পারে? কথা বলে কিন্তু জড়ানো, মানে ভালো করে বোঝা যায় না মায়ের কথা। এখন মা আমার মেয়ে হয়ে গেছে, আমি এখন মায়ের মা। মায়ের সমস্ত কিছু দেখাশোনার থেকে শুরু করে তার ডাক্তার, তার ওষুধ, যাবতীয় সব কিছু আমাকে দেখতে হচ্ছে। আর মা বাড়িতেই থাকো? না দিদি, চাকরি পাওয়ার পর 2 বছরের মাথায় ফ্ল্যাট কিনে আমি বাঘাযতীনে শিফট করি। তো তুমি যখন বেরিয়ে যাও, মা কার কাছে থাকেন? একটা আয়া রাখা আছে দিদি সকালবেলাটার জন্য। আমি অফিস থেকে সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে ফিরে আসি, দিয়ে তারপরে দিদি বেরিয়ে যায়। তারপর রাতেও আমি মায়েরকে দেখাশোনা করি। আর দিদি, তোমার দিদি নাম্বার 1, মা ভীষণ ভালোবাসে। মা শুয়ে শুয়েই দেখে। আর মায়ের খুব ইচ্ছা ছিল আমি আসবো, এখানে পার্টিসিপেট করব। মায়ের তো সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। সেই সঙ্গে আমার একটাই স্বপ্ন দিদি, আজ মানে মাকে আমি কিভাবে সুস্থ করে তুলবো। আজকে আমি বিয়ে করিনি কারণ আমি চাই আগে আমি মাকে সুস্থ করে তুলি ভালো করে, তারপরে অন্য সব কিছু। আজকে এটাই আমার শুধু স্বপ্ন, তারপরে দিদি ভাববো কিভাবে কি করা যায়। একদম। মনিদীপা, মায়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনি তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। আপনি দেখেন দিদি নাম্বার 1, আমি ভীষণ খুশি হলাম এবং আপনার জন্য আমার শুভকামনা রইল, প্রণাম জানাচ্ছি। মনিদীপা, ভালো থেকো। হ্যাঁ দিদি, মনের জোর সবসময় যেন ওই থাকে। একদম। মনিদীপা 30 সেকেন্ডে 12টা ফুচকা খেয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভিল বডি ওয়াশ, সানফিট স্মাইলি লাইট এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। লক্ষ্মী দিশা দেওয়ার কথা বলবো। নমস্কার রচনা। আপনি একজনের মা নয়, অনেকজনের মা। তারা কিন্তু আর 5 জনের থেকে স্পেশাল। আচ্ছা। আমার বাবার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমরা 8 ভাই বোন, তাদেরকে সবাইকে বাবা এডুকেশন দিয়েছে, কিন্তু কোনোখানে ঘুরতেও নিয়ে যেতে পারেনি, কিছুই করেনি। দিদি ছিল সবার বড়, তার হঠাৎ বিয়ে হয়ে গেল। দিদির প্রথম ইস্যু হলো নর্মাল, সেকেন্ড ইস্যু সেটাও ছেলে। প্রথমে ছেলে ছিল, দ্বিতীয় জনের ছেলে। হঠাৎ দেখা গেল ছেলেটি মানে 1 বছর 2 বছর পর থেকে দেখছি ওর সব কিছুই অস্বাভাবিক। দিদির শ্বশুরবাড়িতে সেরকম লোকজন কেউ ছিল না, ও বাপের বাড়িতে বেশি থাকতো। মানে ওই বাচ্চাটি আমাদের কাছেই মানুষ। তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জানা গেল ও সেরিব্রাল পলসি। যাই হোক, বড় হচ্ছে ছেলে, বড় হচ্ছে। দিদিকে দেখেছি কিভাবে হেনস্থা হচ্ছে, মানে সমাজে যেখানে যাচ্ছে ওকে নিয়ে মানে বিভিন্ন রকম ওকে দিকে ক্রিটিসাইজ করছে, কেউ এ করছে, সেটা দিদি ভালো লাগছে না। দিদি চলে আসছে ওকে নিয়ে, বা মানে কেউ কোনো খুব রাগ হচ্ছে দিদি ওকে গিয়ে মারছে, সেটা তো ও তো সেটা বুঝছে না। যাই হোক, এ করতে করে ছেলেটি তো বড় হলো, ওকে আমরাই রেখে দিলাম আমার বাড়িতে। রেখে আমরা এক নর্মাল স্কুলে ভর্তি করলাম। প্রচুর গাইড, মানে হেডমাস্টার মশাইকে আমরা চিঠি দিয়ে সব কিছু করে এবং রাইটার দিয়ে ওকে আমরা 2nd ডিভিশনে পাস করালাম মাধ্যমিক। তারপর ওকে আমরা কলেজে ভর্তি করিনি, কেন সেখানে গেলে কে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবে, ও তো সেরিব্রাল পলসি, পুরোটাই ওর শরীর কাঁপে করে। যাই হোক, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুরকে জানালাম। শ্বশুর বাড়ি প্রচণ্ড হেল্প করেছিল। স্বামীর ক্ষমতা একটু কম ছিল, কিন্তু শ্বশুর এবং ভাসুরা প্রচুর হেল্প করেছিল আমাকে এই পড়াশোনার জন্য। আমাকে ওরা এমইউজ করালো। প্রথমে রবীন্দ্রভারতী থেকে আমি মিউজিক নিয়ে পাস করলাম। তারপর আমি বিএড করলাম মেন্টাল রিটার্ডেশনের ওপরে।
করার পরে আমি উত্তরপাড়ার একটি সংস্থাতে, আমি উত্তরপাড়ার রামঘাটে স্নেহনীর মানসিক প্রতিবন্ধী স্কুল আছে, একটা এনজিও, ওখানে আমি জয়েন করলাম 2006 সালে। সেখানে আমি গিয়ে দেখলাম যে আমার দিদির ছেলে একাকী, বহু মায়েরা এরকম বাচ্চাদের নিয়ে কত তাদের সমস্যা, কত কিছু আমি দেখতে পেলাম। আর 2006 সাল থেকে আমি তাদের প্রশিক্ষণ দিচ্ছি, তাদের সঙ্গে থাকছি, তাদের হাসি, তাদের মায়েদের মুখে হাসি দেখে আমাদের সারাদিনের যে পরিশ্রম সেটাও আমরা ভুলে যাচ্ছি। এমনও আছে বাচ্চা যারা ধরুন কথা বলতে পারে না, স্পিচলেস, তাদের স্পিচ থেরাপি দেওয়া হচ্ছে। একটা বাচ্চাকে আমরা প্রথমেই তো ওরকমভাবে ঠিক করতে পারি না বাচ্চাটার কী প্রবলেম, তাকে আমরা 1-1.5 মাস প্রথমে অবজারভেশন করি যে বাচ্চাটা কী প্রবলেম, তারপর তাকে সিটিং হ্যাবিট করাই, তারপর দেখি তার কোন দিকে ঝোঁক বেশি, সে যেদিকে তার এবিলিটি বেশি হবে তাকে সেদিকে করতে হবে। আমাদের স্কুলে মানে বহু বাচ্চা যাদের স্পিচ ছিল না, স্পিচ থেরাপি দিয়ে, অকুপেশনাল থেরাপি দিয়ে, হাইপার অ্যাক্টিভ তো কমেছেই, এবং এত সুন্দর তারা গান করে, আবৃত্তি করে, মানে কথা জড়িয়ে যায় কথা বলতে গিয়ে, কিন্তু যখন গান করছে এতটুকু কথা জড়াচ্ছে না, এত সুন্দর কথা বলছে। মায়েদের সঙ্গে কথা বললে দেখা যায় মায়েদের মনে প্রচুর দুঃখ, তারা এমনও হয় সেকেন্ড ইস্যু আনতে তারা ভয় পায়, কিন্তু আমরা বলি এটা কখনো নয়, একটা হলে যে আরেকটা হবে এরকম কোনো মানে নেই সেটা। যাই হোক, প্রচুর মায়েদের সঙ্গে কাউন্সিলিং করতে হয়। এমনও দেখা যায় যে বাচ্চা মানে খুব খারাপ অবস্থায় এসছে কিন্তু খুব হাসতে হাসতে সে যাচ্ছে। তো ধরুন এই এতগুলো বাচ্চা যারা একটু অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা, তাদের ভবিষ্যৎ কি? এখন তো তারা আপনাদের ছত্রছায়া রয়েছে, আপনারা গাইড করছেন, কিন্তু একটা সময়ের পরে তারপর তাদের কি হবে? তাদের ভবিষ্যৎ তো আছে। যেমন ধরুন স্কুলে কাজ করতে করতে, যেমন আমাদের স্কুলে, আমি এনজিওর কথা বলছি, আমাদের স্কুল ভীষণ ভালো, উত্তরপাড়া স্নেহনীর যে স্কুল, মানে ওখানেই 3-4 জন আমাদের স্টাফ কাজ পেয়ে গেছে, যাদের এবিলিটি ভালো। যারা ধরুন একদমই কোনো এবিলিটি ভালো না, তাদের যার যেরকম উপযোগী কাজ সেইভাবে তাকে করানো হয়। ভোকেশনাল ডিপার্টমেন্ট আছে আমাদের, ভোকেশনালে বিভিন্ন রকম হাতের কাজ হয়, সেগুলো দোকানে সেল হয়, বিভিন্ন এক্সিবিশন আমাদের যায়, সেই সেলে যা পয়সা সেগুলো থেকে ওরা পায় যারা করে। এমনও আছে আমাদের স্কুলের 1-2 ছেলে যাদের আমি বর্তমানে দেখছি তারা ভালোভাবে পড়াশোনা করে শিখে গিয়ে তারা এখন টোটো চালায়। কত ভালো যখন দেখেন যে তারা মূল স্রোতে ফিরে এসেছে, ভীষণ ভালো লাগে, মানে কি যে ভালো লাগে না, মানে তখন মনে হয় যে আমি এগুলানে এসে কিছু একটা করতে পেরেছি, এইটুকুই আমার মনে হয় যে কিছু একটা করেছি। খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন লক্ষ্মীদি, কত মানুষের আশীর্বাদ পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, এটাই জীবনের প্রাপ্তি। তোমার আশীর্বাদ যেন থাকে, এভাবে যেন করে যেতে পারি সারা জীবন। থ্যাংক ইউ, ধন্যবাদ। লক্ষ্মীদি 40 সেকেন্ডে 9টা খুচরা খেয়েছে। দীপালি, ইন্ডিয়া বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছো, বিশাল ব্যাপার, হলো কিভাবে শুরু? যে সময় মেয়েদের মানে খেলা করার বয়স থাকে সেই সময় আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে। আচ্ছা, মানে খুব কম বয়সে? ক্লাস 6-এ পড়তাম, সেই সময় আমার বিয়ে দিয়েছে। ইস, এত কম বয়সে বিয়ে দেওয়ার কারণ? খুবই গরিব ছিলাম, তাই জন্য বাবা হয়তো ভেবেছে আগে পার করে দিই। হ্যাঁ। তা এত অল্প বয়সে বিয়ে দিয়েছে, তখন কিছু বুঝতামই না। 1 বছরের মধ্যেই আমার বাচ্চা হয়। ভগবান। পরিস্থিতি একদমই ভালো ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো ছিল। কিছু করতে হবে, স্বামীর রোজগারে সংসার চলে না। নিজে তখন বাড়ির জায়েরা, আশেপাশের সবাই জাল সুতোর কাজ করতো, জাল বুনে বিক্রি করতাম, সেই পয়সায় কোনো রকম সংসার চলতো। চলার পরে ভাবতে থাকলাম যে কিভাবে এই থেকে আমি আরও বড় হতে পারবো, ছেলেপেলেকে কিভাবে মানুষ করতে পারবো। একটাই ছেলে, কিন্তু আমার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। স্বামী তো চলে গেছে বাইরে। বাইরে বলতে? বম্বের ওইদিকে কোথায় একটা চলে গেছিলো, সঠিক কোনোদিনও বলতো না যে আমি অমুক জায়গায় আছি, যে টাকা পয়সা পাঠাবো, এসব কিচ্ছু বলতো না। সংসারের দায়িত্ব নিত না। তারপর আমি কি করব, পাড়ার একটা দাদার ছেলে এই বিজনেসটা করে বাংলাদেশের। ব্যবসাটা কি? হ্যাঁ, ব্যবসাটা হচ্ছে এখান থেকে মানে লিগ্যালভাবেই পাসপোর্টে বিজনেস ভিসা করে আমরা মাল নিয়ে যাই, মানে যেমন কসমেটিক্স নিয়ে যাই, কম্বল, চাদর, ফাস্টফুড। কিভাবে নিয়ে যাও? এটা বনগাঁ থেকেই আমরা হোলসেলার দোকান থেকে কিনি,
কিনে সন্ধ্যাবেলা মালপত্রগুলো গুছিয়ে রেখে দিই, আর সকালবেলা 5টায় বেরিয়ে যাই। বনগাঁ থেকে অটো ধরি, বর্ডারে গিয়ে নামি। বর্ডার থেকে আগে তো খুবই কষ্ট করতাম, নিজেই কাঁধে করে নিয়ে যেতাম, ঘাড়ে একটা ব্যাগ নিতাম, এই হাতে একটা ব্যাগ নিতাম, এই হাতে একটা ব্যাগ নিতাম, নিয়ে যেতাম, নিয়ে ইমিগ্রেশনে ঢুকতাম, বই সিল করতাম, করে আবার বেরিয়ে যেতাম। বাংলাদেশের ভিতরে গিয়েও ইমিগ্রেশনে ঢুকতে হতো, বইটা সিল করতে হতো, কাস্টমে ঢুকতে হতো, মালটা চেক করতো যে কোনো অবৈধ জিনিস যাচ্ছে কিনা। তা এইভাবেই যাই, ওই পারে গিয়ে ওই মালগুলো বিক্রি করি। আচ্ছা, বিক্রি করে তারপর ওই পার থেকেও আমি কিছু শাড়ি, গামছা, ওড়না এইগুলো নিয়ে আসি, নিয়ে এসে এই পারে বিক্রি করি সেগুলো আবার। সকালবেলা গিয়ে সেদিনই ফেরত আসো? হ্যাঁ, সকালে যাই, আবার বিকালের মধ্যেই আমি ফিরে আসি। ফিরে এসে এইভাবেই বিজনেসটা করছি। এখন কিভাবে আরো বড় হব সেই চিন্তা কত করছি। বছর হয়ে গেল এই ব্যবসা করছো? এই ব্যবসাটা তাও আমি 2-3 বছর করছি। প্রত্যেক দিন যাও? প্রতিদিন যাই, একদিন দুদিন পর পরও যাই, আবার তো প্রতিদিন ধরো যা মাল নিয়ে যাও সব বিক্রি হয়? হ্যাঁ, সব বিক্রি হয়ে তো যায়। ওখানে তো নিশ্চয়ই শাড়ি, জামা কাপড় যা যা তুমি নাম বলছো ওগুলো তো ওখানে পাওয়া যায়, তোমার থেকে নেবে কেন? সব কিছু ইন্ডিয়া প্রোডাক্ট, ইন্ডিয়া খাবার, সব কিছুর চাহিদা ওখানে বেশি। আর ওখানকার শাড়ি এখানকার মানুষ পছন্দ করে? পছন্দ করে, ওই জন্যই ওখান থেকে এগুলো নিয়ে আসি। ওই দেশে গিয়ে কোথায় দোকান দাও, বিক্রি করো কোথায়? বর্ডারের পাশেই দোকান আছে। ওরা তোমার টাকা দিয়ে দেয়? হ্যাঁ, ওরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়, সেই টাকা দিয়ে আবার আমি শাড়ি, ওড়না কিনে নিয়ে আসি, নিয়ে এসে এখানে দিই। কিরম রোজগার হয় দীপালি? যাওয়ার সময় হয়তো যদি সেরকমভাবে মাল নিয়ে যেতে পারি 700-800 টাকা ইনকাম হয়ে যায়, আসার সময়ও এরকম 700-800 ইনকাম হয়ে যায় নিয়ে আসতে পারলে পারে। দিনে 2000 টাকার মতন কাছাকাছি রোজগার হয়? হ্যাঁ। তো ছেলে তো এখন বড় হয়েছে, ছেলে কি করছে? ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে এখন জব করছে। পাশে তোমার দাঁড়িয়েছে? অবশ্যই দাঁড়িয়েছে। তাহলে তোমাকে আজকে এত কষ্ট করতে হয় কেন? ইনকাম করছে তবুও ঠিক আছে। নিজের রোজগার তো নিজেরই রোজগার। হ্যাঁ কত মানুষ আছে যে বাড়িতে ব্যবসা করে দেশ বিদেশে দিচ্ছে গিয়ে, হ্যাঁ আবার কত মানুষ আছে দেশে বিদেশে গিয়ে ব্যবসা করছে। হ্যাঁ দিদি, একদম ঠিক। আরো জীবনে উন্নতি করো দীপালি। সেই আশীর্বাদই করবে দিদি। নিশ্চয়ই। ঠিক আছে। আর দিদি, আমি তোমার জন্য সাবান নিয়ে এসেছি বাংলাদেশ থেকে। তাই নাকি? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। বাংলাদেশের সাবানের এখানে ডিমান্ড আছে? হ্যাঁ। বাহ, থ্যাংক ইউ। খুব ভালো থেকো, অনেক পরিশ্রম করো, অনেক কষ্ট করো, ভালো থেকো। স্টার্ট। দীপালি 30 সেকেন্ডে নোটা ফুচকা খেয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মিত্রানি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মনিদীপা 15 পয়েন্টস, থার্ড পজিশনে দুজন লক্ষ্মীদি এবং দীপালি দুজনেই 10 পয়েন্টস। মিত্রানি পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মনদীপার পছন্দ হ্যান্ড ব্লেন্ডার, লক্ষ্মীদির পছন্দ টিভি ক্যাবিনেট, দীপালি পছন্দ বেতের মোড়ার সেট। এই রাউন্ডে হাই স্কোরার মিত্রানি। মিত্রানির জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট চাপ। এখন থেকে সবাই স্নানের সময় ভিভেল বডি ওয়াশ দিয়ে চান করবেন, কারণ এর মধ্যে আছে মধু এবং গ্লিসারিন, যা আপনার ত্বককে রাখবে কোমল এবং সুরক্ষিত। তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট বিশ্বনাথ। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। লক্ষ্মীদি, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। একদম 5 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার।
2 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চপার মিক্সার। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের মাঝেতে। হয়তো প্রশ্ন হচ্ছে যে জায়গাটা আমি হুম করলাম সেখানে কি বসবে? বলো মিত্রানি। আমি যে ছিলাম এই গ্রামেতে। একদম, হাই ফাই। সঙ্গে চপার মিক্সার। আমি যে ছিলাম এই গ্রামেতেই, হয়তো আমাকে কারো মনে নেই। আমি যে ছিলাম এই গ্রামেতেই, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের মাঝেতে। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3টে হিরোর ছবি এরকম ভাবে ঘুরবে, একটা হিরোর ছবিতে সে আটকে যাবে, সেই নায়কের কোনো ছবির গান গাইতে হবে। মিত্রানি। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। একদম হাই ফাই। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। दिल मेरे तू दीवाना है, पागल है मैंने माना है। पल पल आहें भरता है, कहने से क्यों डरता है। दिल मेरे तू दीवाना है। জানেন সিনেমাটা দেখেছেন? सूर्या बंसल। কে বচ্চন ছাড়া আর কে ছিল? এই যে আরে কি আওয়াজ, জোরে হাততালি। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হটপট এবং জাগের সেট। শুনেছি একা কোনো জানা, বুঝেছি তারে যে অচেনা। নাম না জানা কাজলামে আসতো যেত এ পথ দিয়ে। চলেছি একা কোনো জানা, বুঝেছি তারে যে অচেনা। এই গানটা হিন্দিতেও হয়েছিল, কিশোর কুমারের সুপারহিট গান, সে হিন্দি গানটা গাইতে হবে। বলো মিত্রানি। चला जाता हूँ किसी क्या? की धुन में, एकदम। धड़कते दिल के तराने लिए। হাই ফাই। জব। সঙ্গে হটপট এবং জাগের সেট। धड़कते दिल के तराने लिए, मिलन की मस्ती भरी आंखों में, हजारों सपने सुहाने लम्हों। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আমার নাম অ্যান্টনি, কাজের কিছুই শিখিনি। আমার নাম অ্যান্টনি, কাজের কিছুই শিখিনি। লার্নিং কিংবা পেন্টিং আর সিঙ্গিং। প্রশ্ন হলো এখন এটা, কি আমি শিখিনি। কি আমি শিখিনি? বলো লক্ষ্মীদি। লার্নিং কিংবা পেন্টিং আর সিঙ্গিং কিংবা শিখি। একদম হাই ফাই। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। গানের রাউন্ড শেষ, কিন্তু আমরা যখন বিশ্বনাথকে পেয়েছি আটকে রাখবো আমার পরের রাউন্ডে। গুড ফর নাথিং, আমার নাম শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। বিশ্ব এই রাউন্ডে আমাদের অভিনয় করে দেখাবে। বাজার প্রেস করে বলতে হবে যে ও কি অভিনয় করে দেখালো। যদি বলতে পারেন 5 পয়েন্ট। প্রথম টপিক প্রবাদ বাক্য। বলো মিত্রানি।
ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। क्या बात है 5 পয়েন্টস। দ্বিতীয় টপিক কি দেখাচ্ছে দেখো। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কর, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে তো করোনা বেশি সবার জামাই আমি সবার সাথে সবাই ছক্কা দিতে জামাই 420 সবার সাথে সবাই ছক্কা দিতে জামাই 420। বলো মিত্রানি। বিশ্বনাথ দার ভীষণ ফেভারিট জামাই ষষ্ঠী। এইটা খুব বড় কথা বলে। 5 পয়েন্টস। থার্ড টপিক চলতি কথা। भाइयों और बहनों एक बात बताऊं तुमको, नीचे से लेकर ऊपर तक यहाँ पर सब बिकता है, गोलमाल है यहाँ पे सब गोलमाल है, गोलमाल है यहाँ पे सब गोलमाल है, गोलमाल है यहाँ पे सब गोलमाल है, মনিদীপাকে বাদ দিয়ে বাকি यहाँ पे सब गोलमाल गोलमाल। বলো মিত্রানি। পেটে আসছে মুখে আসছে না। গুড 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 গুড। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক কাকে দেখাচ্ছে দেখো। বলো লক্ষ্মীদি। কন্ডাক্টর। Yes. 5 পয়েন্ট। শেষ টপিক 5 নম্বর টপিক প্রচলিত কথা। বলো মিত্রানি। বেড়ালের গলায় ঘন্টা বাজবে। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ। এই রাউন্ডে খেলা শেষ। বিশ্বজন একটা জোরে হাততালি। Thank you very much. থার্ড রাউন্ডের স্কোর। এই রাউন্ডের হাই স্কোরার মিত্রানি 20 পয়েন্টস। মিত্রানির জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। সেকেন্ড পজিশনে লক্ষ্মীদি 5 পয়েন্টস। লক্ষ্মীদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি। চামচ, পরোটা, ইলিশ একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো মিত্রানি। চাটাই। বসিয়ে দাও। চামচের চা, পরোটার টা, ইলিশের রসই। 20 পয়েন্টস সঙ্গে ওটিজি। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। বাঁদিকে একটা শব্দ রয়েছে কর্ম, ডান দিকে রয়েছে অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা কর্মের পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো দীপালি। কর্মসংস্থা, কর্মশিক্ষা, কর্মব্যস্ততা। কর্মস্থান, কর্মসংস্থান, কর্মশিক্ষা। কর্ম ব্যবস্থা বলে কোনো শব্দ হয় না। -10।
3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। গোপন কথা গোপন রাখি, করি না বেশি কানে, মন খারাপে মুখের হাল, একটি সংখ্যা জানি, কি বিষয় থাকে? এবার বলো লক্ষ্মীদি, 5। বুঝিয়ে দিন। গোপন কথা গোপন রাখি, করি না বেশি কানে, কাউকে কিছু বলি না, কিন্তু মন খারাপ হলে মুখের ভাবটা এমন করি যেন বাংলার 5 দেখতে মনে হয়। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন ননস্টিক কুকওয়্যারের সেট। পাশাপাশি ক্লু, ঠান্ডা হাওয়ায় ভয় পাও, ভালো করে জড়িয়ে নাও। ওপর নিচের ক্লু, মেলার কথা মনে পড়ে, আকাশে উঠছি মাটি ছেড়ে। এবার বলো দীপালি। দোলনা। ওকে, দেখে নি। চাদর এবং নাগরদোলা। ঠান্ডা হাওয়ায় চাদর, আমরা ঠান্ডায় চাদর জড়াই গায়ে। আর মেলার কথা মনে পড়লে আমার একটা জিনিস সাথে মনে পড়ে, সেটা হচ্ছে নাগরদোলা, নাগরদোলনা। যেটা আকাশে উঠে যায় আবার নেমে যায়। -10 দীপালি। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। এই মুহূর্তে মিত্রানি স্কোর 75, লক্ষ্মীদির 45। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো লক্ষ্মীদি। শাড়ির দোকান। লক্ষ্মীদি বলছেন শাড়ির দোকান, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। 30 পয়েন্ট, সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। দুজনের মধ্যে টাই হলো। একটা টাই ব্রেকার প্রশ্ন আসবে, সেই প্রশ্নে যে উত্তর দিতে পারবে সে আজকের উইনার। শিউলি, মুসুর, পটল, 3টে শব্দ আছে পরপর, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো লক্ষ্মীদি। শিমুল। বোঝান। তালবো সরস্বীকারের শি, বড়স্বীকারের মূল ল, শিমুল। রাইট আনসার। টাই ব্রেকার প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 লক্ষ্মীনা উইথ 75 পয়েন্টস। এটা তোমার মেমেন্টো নাও দীপালি, এটা মিত্রানি তোমার, এটা তোমার মনদীপা। উইনারের ট্রফি লক্ষ্মীদি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকলের কাছ থেকে বিদায় চাইছি, আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন সবাই।